আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। হঠাৎ কেন হাদি হত্যার আসামি গ্রেপ্তার? আপনার একটু মনে পড়ে কেন হঠাৎ করে না? এটা হঠাৎ করে মনে হচ্ছে না? কারণ হঠাৎ কেন আমার মনে হলো হঠাৎ করে, তার কারণটা হচ্ছে দেখেন, হাদি হত্যাকাণ্ডের পরে এরপরে এই দুইজন হত্যাকারী, একবার শুনলাম ইন্ডিয়া সিলেট দিয়ে পেরে গেছে, একবার তামাবিল সীমান্ত, একবার মানিকছড়ি, একবার খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা দিকে পার হয়ে গেছে শুনলাম। তো ওখানে আপনার আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, ডিজিএফআই, অমুক ভাই তমুক ভাই, এরা কে কি করেছেন কিছুই জানি না। এই কারণে ব্যাপক কথাবার্তা চলছে। একবার পুলিশ এসে, পুলিশের পুলিশ কমিশনার এসে বললেন যে এদেরকে অমুক জায়গায় ধরা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এগুলো আবার ভারত পুরোপুরি অস্বীকার করেছে, ধরতে পারেনি। এখন হঠাৎ করে শনিবার রাতে ধরা হয়েছে, সুতরাং গতকাল রবিবার সারাদিন কথাবার্তা চলেছে, কিভাবে ধরা হচ্ছে কি না হচ্ছে। আজকে সারাদিনও কথাবার্তা হচ্ছে। এর ভিতরে আবার আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহী ইউনিভার্সিটির সি, অমুক ইউনিভার্সিটির কে, অমুক ইউরেনিয়াম, অমুক ঝুমা দাসী, এদের নাম বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যদি আমাকে সরাসরি বলেন, কোনো ভিত্তি নেই। ভারত ধরেছে, ভারত ধরেছে কেন? ভারত কি বলেছে? যে আমরা ধরেছি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরেছি, এবং আমরা জানি যে এই দুইজন নাকি এই চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করে এসেছে, এবং ভারতের এইখানে ছিল অবৈধভাবে, এবং তারা অবৈধভাবে আবার বাংলাদেশে ঢুকার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। এটা বলা হয়েছে যে যদি ধরেন ওই সময় ধরতে না পারতো, মানে শনিবার না ধরতে পারলে হয়তো তারা বাংলাদেশে ঢুকে যেত। এখন মিলিয়ন ডলারের কোশ্চেন, হাদির হত্যাকারীরা বাংলাদেশে ঢুকার মতন সাহস আবার করছে কিভাবে? এদিকে এর আগে যখন বলেছিল কলকাতায়, তখন ওরা বলছিল যে ওরা দিল্লিতে, লন্ডনে, লন্ডন বলছি, দুবাইতে আছে, অমুক জায়গায় আছে, সিগারেট খেয়ে তাদের ফটো ভিডিও করেও বলছে না। এবং তারা তাদের মধ্যে যাকে হত্যাকারী বলা হয়, সে বলছে যে আমি হত্যা করিনি, সুতরাং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এগুলো তো দেখছেন আপনারা। তাহলে এখন কথা হচ্ছে যে কার ইশারায়, কার কার ইশারায় ওরা বাংলাদেশে ঢুকছিল? বাংলাদেশে ঢুকে ওদের এবারের টার্গেট কে ছিল? বিএনপির কোনো প্রভাবশালী নেতা, নাকি এনসিপির অন্য কেউ, নাকি পাটোয়ারি? কোনো না কোনো একটা আছে না? আবার এইদিকে এখনই ভারতে গ্রেপ্তার হইল, একটু চিন্তা করেন যে হঠাৎ, মানে 12 তারিখ, মার্চের 12 তারিখ সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন। এদিকে 7 তারিখের যেই খেলা আমাদের তারেক ভাইয়া দেখাইছেন, ওনার জেল দিবস পালন করছেন 7 তারিখে, এদিকে জামাতের একটা উৎপাত, এরই মধ্যে এনসিপিরও একটা চাক 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 উৎপাত, এরই মধ্যে এটারে ধরা হইলো। আবার জামাত, এনসিপির দুই একজন এখন বলা শুরু করছে, আজকে দেখবেন ফেসবুকে দেখবেন, আপনারা একটু খোঁজেন দেখবেন, ওনারা বলা শুরু করছে যে হাদি হত্যাকারীকে আইনা রিমান্ডে নেওয়া জজবিয়া নাটক যদি সাজানো হয়, বা যদি আপনার আমাদের নাম করা হয়, তাহলে আন্দোলনে নামবে। কারণ জজমিয়া নাটক 21শে আগস্ট তো ছিল না, তাহলে জজমিয়া নাটক বলা হয় কেন? একটু মিলান, আস্তে আস্তে একটু মিলান। আর ওনাদেরকে কে বললো যে ভারত এই ছেলেরে কালকেই ফেরত দিয়ে দিবে? অবশ্য বিভিন্ন পত্রিকায় লেখছে আইএসপিআর এর বিজ্ঞপ্তি, আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনীর। আবার ভেতরে রিপোর্ট পড়লে দেখা যায় যে পুলিশের বিজ্ঞপ্তি, যে ওরা চেষ্টা করছে, কথাবার্তা চলছে আনার জন্য। দেখেন, এখানে 15 দিনের রিমান্ডে দিছে এই দুইজনরে। এদের 15 দিনের রিমান্ডের শেষ হইলে ওদেরকে আবার কোর্টে তুলতে হবে, এখানে কলকাতা কোর্টে তুলতে হবে। সেইখানে যদি সরকার সরকার যদি ভার্বাল নোট দিয়ে থাকে, এদেরকে ফেরত চায়, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছেন, ভার্বাল নোট যদি দেয় বা লিখিত দেয়, ওইটাও কোর্টে তুলবে, কোর্ট ওইটার বিবেচনা করবে। কিন্তু কোর্ট চাইলেই আপনার 15 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এদের দিবে না। কারণ ভারতীয় কোর্ট কি করবে? ভারতীয় কোর্ট, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে, এগুলোর একটা মামলা হবে। সেটার জন্য তো 3 বছর বা 1 বছর জেলও হইতে পারে, কতদিন হবে সেটা ভারত সরকার জানে। এইটা হবে।
এর ভিতরে আরও কি হয় না হয় সেগুলো হচ্ছে পরের কথা। এরপরে ভারত যেহেতু আপনার মানবাধিকার সংগঠন আছে, তারাও হয়তো বলতারে যে এর মিথ্যা মামলায় নিয়ে তারে ফাঁসি দিবে, সুতরাং তাকে ফেরত দেওয়া যাবে না। তখন যেমন ইউরোপে আছে অনেকরে যে এজাইল আমরা দিব না, কিন্তু তোমাদের 48 ঘন্টা টাইম দিলাম, তোমরা ফেরত যাও, তোমরা ভাগো, তোমরা পালাও, সুযোগ দেয়। ভারত এটা করে দিতারে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি 48 ঘন্টার ভিতরে দেশ থেকে চলে যাবা, এটা নোটিশ ধরাই দিল, তারা এখান থেকে অন্য দেশে চলে গেল। আপনি কি করবেন? বাংলাদেশ পুলিশ কি করবে? এদিকে আবার কিছু কিছু সাংবাদিক কি বলতে চাইতেছে যে আমাদের ডিজিএফআই বলে দিয়েছে, নাকি ডিজিএফআই ঢুকাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ওইটা বের করেন যে ওরা কবে ঢুকছে, ওখান থেকে কোথায় গেছে, ওখান থেকে আবার বাংলাদেশে কার নির্দেশে বাংলাদেশে ঢুকতে চাইছে, কার নির্দেশ, বিএনপির প্রশ্রয় ঢুকতে চাইছে নাকি জামাত আনতেছে, কে আনতেছে? কারণ এদেরকে কি জামাত ব্যবহার করছে হাদি হত্যাকার কাণ্ডের জন্য, না বিএনপি করছে? কে করছে আগে এইটা বের করেন, এইটা বের করা দরকার। এবং এনসিপি তো খুশি হওয়ার কথা ছিল আজকে, আজকে তো এনসিপি ধন্যবাদ দেওয়ার কথা ছিল যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। ওরা চুপ কেন? জামাত চুপ কেন? ইনকিলাব মঞ্চ চুপ কেন? সবাই মুখে কুলু পাটছে কেন? কার কার পাতলা পায়খানা শুরু হয়েছে? এগুলা বাইর করেন। হাদি হত্যাকারী 15 দিন পরে আসবে না 3 মাস পরে আসবে সেটা পরে বলবো। কবে আসবে না আসবে না, নাকি ওখান থেকে হাওয়া হয়ে যাবে, নাকি ওইখানে জেলের ভিতরে মইরেই যাবে, নাকি ওইখানেও কোনো চাঁদাবাজির মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়ে ওইখানেই থাকবে, কেউ তো জানি না। তাইলে তাহলে বলেন আপনারা যে আসলে সে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে ঢুকার জন্য কাদের ইন্ধন ছিল, কারা বাংলাদেশে ওনাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ডেকেছিল? জিনিসগুলো একটু চিন্তা করেন। খেলাটা কিন্তু জমছে না? জামাত, বিএনপি, এনসিপি, 3 দিকের খেলা জমছে। সুতরাং একটা কথা কি বলে জানেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মী যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারেকের এক দাঁতের বুদ্ধিও নেই আপনাদের কাছে। তারেক যে কি খেলাটা খেলবে বা কি খেলাটা খেলতেছে, এইটা বুঝার মতো, এইটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা আপনাদের কারো কাছে নাই। তাই আপনারা সবকিছুতে অতি উৎসাহী হয়ে যান। অতি উৎসাহটা বাদ দিয়া দেখেন না একটু কি হয়। কেন হঠাৎ করে ঠিক আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না ভাইয়া? আজকে তো 9 তারিখ না? হঠাৎ করে কেন 7 তারিখ রাতে হাদি হত্যাকারী ধরা খেলো? একটু দেখেন। জয়। এখন এলাকাটা এমন যে সেখানে শুধু 30,000-এর মতো ঘর করে দিয়েছে অপরাধীরা, তাই নয়, এবং সেসব প্লট বরাদ্দ দিয়ে ওই জনপদের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে রেখেছে, তাই নয়, ওই এলাকায় তারা স্কুল, গির্জা, মসজিদ, মন্দির, প্যাগোডা সব স্থাপন করেছে, বাজার পরিচালিত হয়। মানে ওটা সত্যিকার অর্থে দেশের ভেতরে একটা দেশ বটে। বাংলাদেশে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আজ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4,000 সদস্যের সমন্বয়ে এক কমান্ডো অ্যাকশন পরিচালনা করা হয়েছে এবং সেই কমান্ডো অ্যাকশন শেষে এখন বলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নিয়ন্ত্রণ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়া সন্ত্রাসীদের এক অভয়ারণ্য, যেখানে অপরাধীরা এই পুরো অঞ্চলটা নিয়ন্ত্রণ করেন, এমন 3,100 একর জায়গা জুড়ে তৈরি এই জঙ্গল সলিমপুর এলাকাটিতে অবশেষে আবারও সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। মানে জঙ্গল সলিমপুর এলাকাটা আসলে কি? চট্টগ্রাম শহরের ভেতরেই এরকম একটা এলাকা গড়ে উঠতে পারলো কি করে, এবং কেনই বা সেই এলাকাটিকে প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসতে একটা অভিযান পরিচালনা করা হয় নাই? আর নতুন সরকার, বিএনপি সরকার ক্ষমতায় এসেই সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি সহ সকল বাহিনীতে একদিকে যেমন রদবদল করছে, তার পাশাপাশি এমন একটা স্পর্শকাতর জায়গায় এত বড় একটা সাহসী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিল কেন?
এসব প্রশ্নের কোনো উত্তর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে মিলছে না। বিস্ময়কর হলেও সত্য, বেশিরভাগ সংবাদ মাধ্যমে জঙ্গল সলিমপুরে পরিচালিত 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সমন্বয়ে পরিচালিত এই কমান্ডো অভিযানটির কোনো খবরই নেই। জঙ্গল সলিমপুর শব্দটি শুনলে মনে হয় যে চট্টগ্রামের কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলে হয়তো এই জঙ্গল সলিমপুর অবস্থিত। প্রশাসনিক কাঠামোতে এটা সীতাকুণ্ড উপজেলায় পড়লেও প্রকৃতপক্ষে একেবারে চট্টগ্রাম শহরের ভেতরেই এর অবস্থান। চট্টগ্রাম শহর থেকে, একেবারে শহরের কেন্দ্র থেকে সেখানে যেতে সময় লাগে সর্বোচ্চ 15-20 মিনিট। সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নটির পূর্বে হাটহাজারী উপজেলা, দক্ষিণে বায়েজিদ থানা এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকাটা থেকে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত যে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, তার ঠিক বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত এই 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর নামক এলাকাটি অবস্থিত। এই এলাকাটির একটা বড় এই যে অপরাধীরা তাদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের প্রশাসনিক বাহিনী সহজে সেখানে অভিযান পরিচালনা করতে যেতে পারেন না। তার একটা বড় কারণ হচ্ছে যে এর মূল যে ভৌগোলিক অবস্থান সেটাই একে একরকমের একটা সুরক্ষা দিয়েছে, কারণ এর দুই পাশে পাহাড়, মাঝখানে চিকন রাস্তা, একদিকে প্রবেশ পথ, আরেকদিকে আছে বায়েজিদ লিংক রোড, অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। বিস্ময়কর হলেও সত্যি, এই যে 3100 একর জুড়ে যে ভয়াবহ এক অপরাধীদের স্বর্গরাজ্য গড়ে উঠেছে, তার আরেক পাশে ক্যান্টনমেন্ট অবস্থিত। কিন্তু কোনো এক বাহিনী সম্পূর্ণ মনস্থির করে, সরকার প্রশাসন সকল বাহিনী মিলে ওখানে গিয়ে অভিযান না চালালে যে ওখান থেকে নিরাপদে বেরিয়ে আসা কিছুতেই সম্ভব না, তার প্রমাণ কিন্তু ইউনূস সরকারের আমলে মিলেছিল। যখন ইউনূস সরকারের আমলে জানুয়ারির মাঝামাঝি সময়ে র্যাব একটা অভিযান পরিচালনা করতে এই জঙ্গল সলিমপুরে ঢুকেছিল এবং তখন র্যাব বাহিনীর ওপরে প্রায় 400-500 জন দুর্বৃত্ত দা, কিরিচ, রামদা নিয়ে হামলা চালায় এবং একজন র্যাব সদস্য নিহত হন। এরপর ওই ইউনূস সরকারের আমলে ওখানে আর কোনো অভিযান পরিচালনার চেষ্টা করা হয় নাই। জঙ্গল সলিমপুরে এই যে একেবারে প্রশাসন থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এই যে নতুন একদল এসে আধিপত্য বিস্তার করেছে, এই ঘটনাটি ঘটে 2024-এর 5ই আগস্টের পর। বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের পর সংঘর্ষ ঘটতে থাকে। তবে ইউনূস সরকারের আমলে একরকমের তারা তাদের মতো এই আধিপত্য বিস্তার করতে পেরেছে এবং চট্টগ্রাম শহরে আপনাদের মনে থাকবে একের পর এক ভারী অস্ত্রশস্ত্র, সর্বাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে একেবারে শহরের প্রাণকেন্দ্রে নানা সময় অস্ত্রধারীরা মহড়া দিয়েছে বটে, কিন্তু না সেসব অস্ত্রের কোনো সন্ধান করতে পেরেছে ইউনূস সরকার, না জঙ্গল সলিমপুরের মতো এলাকায় গিয়ে সন্ত্রাসীদের আধিপত্যের অবসান ঘটানোর কোনো চেষ্টা করেছে। এই এলাকাটাতে যে একটা জনবসতি, এখানে প্রায় 30,000 মানুষ বাস করেন এবং এই যে অপরাধীরা ওই এলাকাটাকে দেশের ভেতরে আরেক দেশে পরিণত করেছে। বিবিসি জানুয়ারি মাসে, বিবিসি বাংলা একটা খবর করে এই জঙ্গল সলিমপুর এলাকা নিয়ে, এক রোমহর্ষক বর্ণনা। সেখানে পড়লে অবাক হয়ে যেতে হয় যে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে প্রায় 3100 একর জমি রীতিমতো এই অপরাধীরা তাদের মতো করে একটা প্রশাসনিক অঞ্চল, একটা দেশ, একটা জনপদ তৈরি করেছে। এই জনপদের তারা আবার কথ্য ভাষায় নাম দিয়েছে ছিন্নমূল, কারণ সারা দেশের শ্রমিক, রিক্সাওয়ালা, গার্মেন্টস শ্রমিক সহ বিভিন্ন ব্যক্তিবর্গকে তারা সেখানে প্লট বরাদ্দ দিয়ে ঘর তৈরি করে থাকার সুযোগ করে দিয়েছে। 90 দশকের শেষ দিকে বন বিভাগের এক কর্মচারী আলী আক্কাস, তিনি প্রথম এই কাজ শুরু করেন, সীতাকুণ্ডের পাহাড় কাটা শুরু করেন। ভাবেন, ক্যান্টনমেন্টের নাকের ডগায় চট্টগ্রাম শহর থেকে 15-20 মিনিট দূরে এই পাহাড় কেটে কেটে তিনি প্লট বরাদ্দ দিয়ে বিভিন্ন এলাকার শ্রমজীবী ছিন্নমূল মানুষকে সেখানে বসতি গড়ার সুযোগ দেন এবং তিনি সেই এলাকার পারমিট দেন, তিনি সেই এলাকায় থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজস্ব আদায় করেন। এরপর খুব স্বাভাবিকভাবে ওই এলাকার পরিসর বাড়তে থাকে। আলী আক্কাস
কনফারেন্সের প্রতিদ্বন্দ্বী গ্রুপ গড়ে ওঠে এবং এখন এলাকাটি এমন যে যেটা জানুয়ারি মাসে র্যাব পরিচালিত অভিযানের পর সেখানকার র্যাব কর্মকর্তা বলেছিলেন যে সব বাহিনী মিলে যদি মনস্থির করে প্রশাসন ওই এলাকার দায়িত্ব বুঝে নেবে, এই অপরাধীদেরকে ওই এলাকার নিয়ন্ত্রণে থাকতে দেবে না, এই সিদ্ধান্ত নিয়ে যদি সর্বশক্তি নিয়ে অভিযান পরিচালনা না করা যায় তাহলে ওই এলাকায় ঢোকা সম্ভব নয়। কারণ এখন এলাকাটা এমন যে সেখানে শুধু 30,000-এর মতো ঘর করে দিয়েছে অপরাধীরা তাই নয়, এবং সেসব প্লট বরাদ্দ দিয়ে ওই জনপদের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে রেখেছে তাই নয়, ওই এলাকায় তারা স্কুল, গির্জা, মসজিদ, মন্দির, প্যাগোডা সব স্থাপন করেছে, বাজার পরিচালিত হয়, মানে ওটা সত্যিকার অর্থে দেশের ভেতরে একটা দেশ বটে। এবং ওই এলাকায় ঢুকতে হলে পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়, এবং যে 30,000 মানুষ সেখানে বাস করেন তারা আবার এই যে অল্প পয়সায় নিজেদের একটা জমি বরাদ্দ পেয়ে সেখানে ঘর তৈরি করে নিতে পেরেছেন, সেই ব্যবস্থাপনাটাতে একরকমের সন্তুষ্ট। কাজেই তারাও এই অপরাধীদের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণে ওই এলাকাটি যাবে সেই ব্যবস্থাপনাকে সম্পূর্ণ সমর্থনও করেন না, আবার তাদের পক্ষে সাহস করা মুশকিল যে ওই অপরাধী চক্রের বিপক্ষে দাঁড়িয়ে তারা প্রশাসনকে এই রকম কোনো অভিযান পরিচালনায় সহায়তা করবেন সেই অবস্থান তাদের নাই। আবার প্রশাসনের এক্ষেত্রে ওই জঙ্গল সলিমপুরের ভেতর শিশু আছে, নারী আছে, সাধারণ মানুষ আছেন যারা বসতি স্থাপন করে সেখানে আছেন, এবং এই অপরাধীদেরকে একরকমের রাজস্ব দিয়ে নিয়মিতভাবে বর্গা দিয়ে তারা আছেন, সেই ব্যক্তিদের ওপরে যাতে কোনো রকম হামলার ঘটনা না ঘটে, তাদের যাতে ক্ষয়ক্ষতি না হয়, প্রশাসনকেও হামলা পরিচালনার সময় কিন্তু সেটা মাথায় রাখতে হয়। কাজেই আজকে যদি সত্যি প্রশাসন সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে থাকে, সেনাবাহিনী, র্যাব, বিজিপি, এবিপিএন এদের সকলের সম্মিলিত প্রচেষ্টায়, যেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, এবং যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনায় গেছে তারা কিন্তু আগেই দেখেছে যে ওই এলাকায় ঢোকার কালভার্ট ভেঙে রাখা হয়েছে, ট্রাক উল্টে রাখা হয়েছে, কারণ মানে সর্বত্র তো এই জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ যে দুই বাহিনীর হাতে, ইয়াসিন বাহিনী আর রোকন বাহিনী, তাদের লোকজন আছে, এবং তারা কিছুতেই যাতে কোনো বাহিনী ওই অঞ্চলের ভেতর দুর্ভেদ্য ওই এলাকায় প্রবেশ না করতে পারে তার জন্য সকলেই তৎপর। কাজেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু এসব বাধা ডিঙিয়ে গিয়ে উপস্থিত হয়ে ওই কমান্ডো অপারেশন চালিয়ে এখন বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, যে তাদের এই অভিযানের লক্ষ্য ছিল তারা এখানে পুলিশ এবং র্যাবের দুটো ঘাঁটি স্থাপন করবে, যাতে এরপর যে কোনো সময় যে কোনো অপরাধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এলাকায় অভিযান চালাতে পারে, এবং তারা মনে করছে যে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। সংবাদ মাধ্যমে যে এই কমান্ডো অভিযানের তেমন খবর নাই, খুব স্বাভাবিকভাবে ওই রকম বিপজ্জনক দুর্গম পরিবেশে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী যখন অভিযান চালিয়েছে সেখানে সাংবাদিকরা উপস্থিত ছিলেন না, এবং এই যে ক্রমাগতভাবে সার্বক্ষণিকভাবে যে ওইখানে অভিযানে কি ঘটছে তার কোনো খবরাখবর বেরিয়ে এলো না, তাতে এই প্রশ্ন জাগে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভেতরে কত শক্তি প্রয়োগ করতে হয়েছে, তাদের কি কোনো পাল্টাপাল্টি হামলা, পাল্টাপাল্টি মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়তে হয়েছে, সেখানকার যে বেসামরিক জনগোষ্ঠী, নারী, শিশু, পুরুষ, বৃদ্ধ, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে যে ভেতরে বাজার, স্কুল, সেগুলো কি কমান্ডো অভিযানে কোনোভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নাই? তো ওই রকম একটা অপরাধীদের অভয়ারণ্যে কমান্ডো অভিযান পরিচালনার পর পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, এই কোন রকম খবরই কিন্তু বেরিয়ে আসেনি সংবাদ মাধ্যমে। 4,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অপরাধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত একটা বেসামরিক জনপদে অভিযান চালিয়েছে, এতে কি উদ্ধার হলো আর কতটুকু শক্তি প্রয়োগ করতে হলো, কি ক্ষয়ক্ষতি হলো, তার কিছুই এখন পর্যন্ত জানা যায়নি। তবে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে যদি প্রয়োজন হয় নিরাপত্তা বিধানে তারা এখন থেকে এই অঞ্চলে প্রয়োজনে কামান দেবেন, তবু চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এখন থেকে 2টো তল্লাশি চৌকি থাকবে।
কেন এই তল্লাশি চৌকি চালাতেই কামান লাগবে এটা বলছেন ডিআইজি, তাতেই পরিষ্কার বুঝতে পারছেন যে কতটা বিপজ্জনক এলাকা সেটা যে কোনো বাহিনীর ঘাঁটি পরিচালনার জন্য কিংবা একটা স্থায়ী আইন শৃঙ্খলা বাহিনীর স্থায়ী উপস্থিতি সেখানে নিশ্চিত করার জন্য। এবং সেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কিন্তু বেরিয়ে এসে সাংবাদিকদের একথাও বলেছেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে ভেতরে কত বড় এলাকা, কিন্তু আমাদের এখানে প্রশাসনের যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হওয়ার দরকার ছিল তা প্রতিষ্ঠিত হয়েছে। সরকার পূর্বে এই এলাকা ঘিরে যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছিল এখন থেকে সেটি আমরা শুরু করব। 2022 সালে শেখ হাসিনা সরকারের আমলেও কিন্তু সরকার আরেক দফা একটা বড় ধরনের অভিযান র্যাবের নেতৃত্বে এই জঙ্গল সলিমপুরে পরিচালনা করে এবং তখন এই খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্ক সহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছিল সরকার। 2024-এর 5ই আগস্টের পর আবারও সেখানে স্থানীয় সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যায় এবং পুরো জঙ্গল সলিমপুর এলাকাটা কয়েক দফা সংঘর্ষ খুনোখুনির পর প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অঞ্চলে এখন মূলত যে নিয়ন্ত্রণে আছে দুই বাহিনী, ইয়াসিন বাহিনী এবং রুকনুদ্দিন বাহিনী। র্যাবের যে কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে যাওয়ার পর জানুয়ারি মাসে ইউনূস সরকারের আমলে, সেই র্যাব কর্মকর্তা নিহত হয়েছিলেন মোহাম্মদ ইয়াসিন গ্রুপের কর্মীদের দ্বারা। এবং ইয়াসিন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সীতাকুণ্ডের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা SM আল মামুনের অনুসারী বলে প্রথম আলো লিখছে। কিন্তু 2024 সালের 5ই আগস্টের পর থেকে এই ইয়াসিন, যিনি জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রক দুজনের একজন, তিনি নিজেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী দাবি করে আসছেন। তবে র্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর গণমাধ্যমে বিবৃতি দিয়ে আসলাম চৌধুরী বলেন জঙ্গল সলিমপুরে তার কোনো অনুসারী নেই, ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নন। আবার রুকনুদ্দিন, যিনি মানে ইয়াসিন আর রোকন, এই দুই গ্রুপই কিন্তু পুরো জঙ্গল সলিমপুর শাসন করছেন। এই রুকনুদ্দিন হচ্ছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক, যিনি কিনা বহিষ্কৃত হয়েছেন যুবদল থেকে। সত্যিই কি 3100 একর জায়গা জুড়ে এই জঙ্গল সলিমপুরের পুরো এলাকায় এই কয়েক ঘন্টা মাত্র কমান্ডো অভিযান চালিয়ে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সত্যিকার অর্থেই তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছে, নাকি এই পুরো অভিযানটাই একটা আইওয়াশ হয়ে থাকলো, সেটাও বোঝবার জন্যে আরো অপেক্ষা করতে হবে।